আমি ইচ্ছা করে দেখি না, এটা আমার মনের দোষ, আমার মুখের দোষ না। এই দেখেন একটা পুটিং বানাইছে, পুটিং। তো সামান্য পুটিংটা যে বানাইছে, এই পুটিংয়ের পুরা হয়েছে, পুটিংয়ের পুটকি মায়েরা ছাদে তুইলা দিছে। এটা কি কোনো পুটিং হয়েছে? এই পুটিংয়ের থেকে আসে কাঁচা ডিমের গন্ধ, যেটা আমার কথা না, সেটা সাকিব বলছে যে ডিমের থেকে, আমার পুডিং থেকে কাঁচা ডিমের গন্ধ আসে, এই একটা যে বাজে স্মেল, সেই স্মেলটা আসতেছে। আর এটা কোনো পুডিং হয়েছে? এখন আমার কাছে কেমন জানি লাগছে, আমি আপনাদেরকে আমার অনুভূতিটা একটু বলি। পরে সালাম দিতেছি, সালামের লিগা পাগল হয়ে যায় না। যেটা হইতেছে, সেদিনকার তানজিলা যখন আসার পরে সাকিবের সামনে, সাকিব খাটের উপরে বসা, তিশা পুটকিরা আসমানের দিকে উপরে উঠাইয়া তানজিলার পুলার সাথে কথা কইতেছিল। তার এত বড় যে একটা, মানে কি বলবো, 100 মানে প্রায় 200 বা 500 কেজি ওজনের যে পাছাটা, হ্যাঁ, এরকম আসমানের দিকে মাইয়ার জামাইয়ের সামনে উড়াইয়া বইয়া নাতির লগে শয়তানি করতেছিল। তো আমার কাছে কেন জানি মনে হইতেছিল ওইটা সেইরকম দেখতে, পুডিংটা দেখতেও সেইরকমই মতো। হ্যাঁ, আবার আছে তানজিলা বলে তিশার আবার গলার যে ইয়াডা, মানে থুনি, সেই থুনির নিচে যে গলা, সেই গলার ওখানে তো চামড়া কথাখানি জুইলা গেছে গা। তো হেডের অংশটাও লাগতেছে এই পুডিংটারে, মানে এই পুডিংটা হইতেছে কি এক একজনের শরীরে এক একটা অঙ্গ বহন করতেছে। এখন কী লাগাই দিব হেডের মধ্যে, কার অঙ্গ লাগাই দিব, কার কী লাগাই দিব? তারপরে তিশার পেটটা তো মনে করেন যে একটা ঢোল, সেই ঢোলের মারো চামড়া কুসকাই না, তো সেই ক্ষেত্রে পুডিংটা কিন্তু সেটাও কিন্তু বহন করতেছে। ওদিকে আবার ভটকা শ্যাম্পু, ওর পেট, ওর মাথা, ওর মুখ, সব কিছুই কিন্তু, মানে একটা পুডিং কতজনের যে অঙ্গ নিজের গায়ে বহন করে নিতেছে। এখন আপনারা আমারে বইলা দেন যে এই পুডিং আসলে কার শরীরের অঙ্গ বহন করতেছে? না, ওইখানে তো পুডিংয়ের কোনো পও হয় নাই, পুডিং তো ওইটা না। যারা রিয়েল পুডিং বানায় বা যারা রিয়েল পুডিং খাইছে তারা জানবে যে পুডিং আসলে কি। তো এটা তো কোনো পুডিংয়ের জাতের মধ্যে পড়েই না। তো এটা আসলে তাহলে কি? পুডিং যেহেতু না, ধরেন আমি যেহেতু বলতেছি পুডিং না, আমার কাছে তো কিছু মানুষ প্রশ্ন করবে যে তাহলে এটা কী। এখন আমার দর্শকরা যাতে বইলা দেয় যে এখানে পুডিংটা আসলে কী, বুঝছেন? পুডিংটা আসলে কার শরীরের অঙ্গ বহন করতেছে বা শরীরের কোন জায়গাটা বহন করতেছে, এটা একটু উল্লেখ করে কমেন্ট করে দিন। আর শুনেন, গুরুত্বপূর্ণ যদি কোনো কমেন্ট আপনাদের থাকে তাহলে সেটা আলাদাভাবে লেখা দিবেন। আর এই পুডিংয়ের ক্ষেত্রে যেই ব্যাপারটা আছে, যে পুডিংটা আসলে কার শরীরের কোন অঙ্গ, এইটার জন্য আপনারা আলাদা কমেন্ট করবেন। কিন্তু আলাদা বলতে বলছি যে ওটা এক কথায় উত্তর দিবেন। আর যদি কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট থাকে তাহলে সেটা আবার আলাদাভাবে লিখবেন। হিসাবটা কি ক্লিয়ার? তো তার আগে আমি আপনাদের সাথে আরও কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে যে আপনাদের নিশ্চয়ই ছাগল কাণ্ডর কথা মনে আছে, যে কত হাজার টাকার ছাগল কেটা কিনছে না কিনছে। এখন সেই ছাগল কাণ্ডের পর মাহিনুর ইউটিউবের মধ্যে মুরগি কাণ্ড ঘটাইছে। যেহেতু মুরগি কাণ্ড ঘটাইছে, তো সেই ক্ষেত্রে মুরগি কাণ্ডরে আরও কোন কোন কাণ্ড বানানো যায় সেটার দায়িত্ব আমি নিয়েছি। তো এখন আমরা মূলত চলেন মাহিনুরের যেই জীবন, মাহিনুর কোন জীবন থেকে আজকে এই পর্যায়ে চলে আসছে সেটা একটু আমরা আপনাদের কাছে শেয়ার করি, আমি আপনাদের কাছে শেয়ার করি। আসসালামু আলাইকুম। আর আরেকটা বিষয় হইতেছে গিয়ে যে তানজিলার যে ওই যে হাবলা বা গবেট তানেরে কম্পিউটার দিছে, সেই কম্পিউটারের দাম কেমন, কত পড়ছে, এই সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিব। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, সুন্দর মতো ভদ্রভাবে ভিডিওটা দেখেন। তো চলেন আমরা আজকে ওই যে কাজের বুয়ারে মনে করেন মায়ে কাম করতে দেয় নাই, অথচ ঢাকা শহর বাসাবাড়ির কামের বুয়াগিরি করতে পাঠাইছে, মানুষের কাপড় চোপড় পরতে পাঠাইছিল। তো সেই কামের বুয়ার, মানে ডিজিটাল কামের বুয়ার ঘটনা আমরা একটু যাই না আসি গা। আপনারা সবাই জানেন যে এই তিশার নাম কিন্তু তিশা না, তিশার নাম হচ্ছে গিয়া মাহিনুর বেগম। হ্যাঁ, আচ্ছা চলেন কমেন্ট পড়ি। কমেন্টে লিখছে, আপু আপনার মুখে মাহিনুরের মুরগি কাটার গল্প শুনে ওদের অতীতের কিছু কথা মনে পড়ে গেল। মাহিনুররা এসেছে ফরিদপুর থেকে। আজ থেকে বেশ কয়েক বছর আগে ফরিদপুর জেলার একটি বিশাল জনগোষ্ঠী একেবারেই অশিক্ষিত এবং দরিদ্র ছিল। ওই সময় ফরিদপুর জেলার হতদরিদ্র মানুষগুলো খাবারের অভাবে ঢাকা শহর দেশের বিভিন্ন জেলায় চলে গিয়েছিল, শুধুমাত্র দুবেলা পেট ভরে ভাত খেত। সেই জেলাতেই ফরিদপুর, ও আচ্ছা, ওই সময়টাতে আপনি দেশের যে জেলাতেই যান না কেন, সেই জেলাতে ফরিদপুরের লোকদের দেখবেন যে তারা দিনমজুর, মাটি কাটা কামলা কিংবা রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে। করিম ব্যাপারীও তেমনি পরিবার সহ পদ্মার চরে এসে আশ্রয় নিয়েছিল। একবার শুনেছিলাম যে শরীয়তপুরে এই গ্রামে মাহিনুরের নানা মামারা অনেক আগে থেকেই বসবাস করত। পরে করিম ব্যাপারী তার পরিবার নিয়ে হাজির হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত মাহিনুররা এই গ্রামে বসবাস করে। জায়গা
পরিবর্তন করেও যখন করিম ব্যাপারী তার পরিবারের খাবার জোগাতে দুবেলা খাবার জোগাতে পারছিল না, তখন সে তার মেয়েকে ঢাকাতে মানুষের বাসায় কাজ করতে পাঠিয়ে দেয়। মানে তিশার কথা বলছে। করিম ব্যাপারী হয়তো ভেবেছিল যে পরিবারের একজন সদস্য অন্তত পেট ভরে খেতে পারবে এবং বাসায় কাজ করে যে টাকাটা পাবে সেটা দিয়ে তার সংসারটাও চলবে। কিন্তু মাহিনুরের বদ স্বভাবের কারণে ওই বাসার লোকেরা মাহিনুরকে আবার গ্রামে পাঠিয়ে দিয়েছিল। এরপর বেল্লালের বাবা মা ঢাকায় আসে কাজের সন্ধানে। বেল্লালের বাবা ঢাকা শহরে রিক্সা চালাতো আর মা মানুষের বাসায় কাজ নিয়েছিল। মাহিনুর তার চাচা চাচির ভরসায় দ্বিতীয়বার আবারও ঢাকায় আসে, উদ্দেশ্য কিছু একটা করে খাওয়া। এইবার মাহিনুর ঢাকায় এসে সত্যি সত্যি তার ভাগ্য পরিবর্তন করে ফেলে। গার্মেন্টসের কাজ, দারোয়ানের সাথে প্রেম করা, বাবু নামের একজনের রক্ষিতা থাকা, বাপ্পিকে বিয়ে করা। মাহিনুরের আসলে তার পরিবারের কোনো উপকারেই আসে নাই, বরং সে তার বোনগুলোকেও ঢাকায় এনে তার মতো বানিয়েছে। শুধু তাই নয়, তানজিলাকেও সে ঢাকায় এনে গার্মেন্টসে ঢুকিয়ে দিয়েছিল। তানজিলা গার্মেন্টসের কাজটা ঠিকমতো শিখতে না পারাতে সে আবার তার নানা নানির কাছে পদ্মার চরে ফিরে যায়। ইউটিউবের চ্যানেল খোলার পরে এদের প্রত্যেকের কপাল খুলে গেছে। এরা এখন নিজেদেরকে সেলিব্রিটি ভেবে বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়। লোকে কি বলবে এই ভয়ে এরা ইউটিউবের পূজা করে না। তা না হলে দেয়ালে ইউটিউবের লোগো একে একে তারপর রোজ সকালে ঘুম থেকে উঠে ঘন্টা বাজিয়ে পূজা করে দিন শুরু করতো। অবশ্য লোক সম্মুখে পূজা না করলেও মনে মনে ঠিকই করে। তার প্রমাণ হচ্ছে বাপ্পির ঘরের সোফার কুশন। কতটা রুচিবান হলে মানুষ সোফার কুশনে ইউটিউবের লোগো লাগায়। আবার বাসায় ঢোকার আগে বাইরের দরজার পাশে এরা নিজের ছবি ঝুলিয়ে রেখেছে। বাপ্পির ঢাকার বাসায় মেইন গেটের বাইরে তাদের ছবি দিয়ে পোস্টার বানিয়ে সেটা ঝুলিয়ে রেখেছিল। সেই পোস্টারে হিন্দিতে কিছু লাইনও লেখা ছিল। গোটা দুনিয়ায় কত শত ইউটিউবার আছে, কাউকে কি এরকম ছোটলোকি করতে দেখেছেন? আসলে এরা হয়তো জানেই না যে ভদ্র সমাজ বলে একটা সমাজ আছে। এরা কি কোনোদিন কোনো শিক্ষিত লোকের সাথে বসে দুটো কথা বলেছে? তারা স্বঘোষিত সেলিব্রিটি, মানে তারা নিজেরাই নিজেদেরকে সেলিব্রিটি উপাধি দিয়েছে। মানুষ তাদেরকে ফকিন্নি বললেও তাদের কিছু যায় আসে না। নিশি থেকে শুরু করে শারমিন পর্যন্ত এদের সবারই লেভেল এক। তো এই হয়েছে গিয়া মাহিনুরের অতীত। হ্যাঁ, তো সেই মাহিনুর যখন বলে আমি মুরগি ছিলতে পারি না, আমার মা কোনো কাজ করতে দেয় নাই, আমার মা আমাদেরকে অনেক ভালোবাসছে, আমাদের 3 বোনদেরকে কোনোই কাজ করতে দেয় নাই। হ্যাঁ, সত্যি কথায় ওর মা ওদেরকে অনেক ভালোবাসছে। এমনই ভালোবাসছে, কিস্তিওয়ালার টাকা পরিশোধ করার জন্য ওর মা আরেকজনের কিস্তিওয়ালার বিছানায় সাবিনারে উঠাই দিছিল। হ্যাঁ, কিস্তির টাকা পরিশোধ করার জন্য। এর থেকে আরও নোংরা আপনারা কথা শুনতে চান? এই যাদের জীবনে এত ঘটনা ঘটছে, এত রটনা ঘটছে, এত কিছু হয়েছে, তারপরেও তারা কোন সাহসে ক্যামেরার সামনে আইসা বলে যে আমাদের মা আমাদেরকে কোনো কাজ করতে দেয় নাই, কোনো দিনও কাজ করতে দেয় নাই। তোরে এই কন লাগে, এই চোদানি তোরে কাম করতে দেয় নাই, তাহলে তোরে বাসা বাড়িতে কী করতে পাঠাইছিল? ঠাপাইতে? বেড়াগো চুল হালাইতে? না যাই চুরি চামারি করতে পাঠাইছিল? তুই গার্মেন্টস করছিস কেন? তোর গার্মেন্টস মানুষ ছোটোবেলার থেকে বাপ মারের সাইরা আইসা যে গার্মেন্টসে চাকরি নেয়, সেটা কম শ্যাম ঠেলায়, সুখের শোধনে না কষ্টের ঠেলায়? আমার একটু কন। আমার আমি যে প্রথমেই শুরু করছি যে আমি অনেকবার নিজেরা তবা করে নিজেরা সংশোধন করে নিয়ে যাবেন, আমি গালিগুলি কোনো কিছু দিব না, তাই এখন কি এই কথাগুলো আসে না? এই দেখেন, রোস্টাররা কথা বললে পরে রোস্টারদের কথা বিশ্বাস হয় না। তারপরে গিয়ে আবার রোস্টার না, হাতে গোনা কিছু মানুষ, এর মধ্যে আমি একজন। আমি কোনো কিছু বললে বেশিরভাগ ইয়াদের পুটকি ঝলে, তাদের সহ্য হয় না, কারণ তারা মিথ্যা কথা বলে। তারা তো মনে করেন যে আইসে গিয়া টাকা ইনকাম করতে, সত্য কথা কইতে তো আসে নাই। তো আমি একটা কিছু বললে এটা কোনো দিনই আমলে নেয় নাই। আপনারা দেখেন, খুকি যখন বলে যে আমি যখন আইসি তখনকার গিয়া আমার শ্বশুরের অবস্থা এত ভালো ছিল না, ক্ষেতের থেকে শাকটা উঠাই দিলে এটা সেটা নিয়ে বিক্রি করলে হয়তো যদি প্রথম কোনো নতুন টাটকা সবজি নিয়ে যেত তাইলে 50 থেকে 70 টাকা বিক্রি করতো। হ্যাঁ, তা এটা করে তাদের জীবন চলছে। খুকি বলছে যে এটা করে তাদের জীবন চলছে। আমি কোনো সময় ঠিক মতো মানে খাবারের কষ্ট করছে ওখানে গিয়া, তারপরে গিয়া যখন ওই আবু তালহা বা টিয়া হয়েছে তখনও খাবারের কষ্ট করছে। তাইলে চিন্তা করেন, যার বাপে প্রথম খুকি যখন আইসে, খুকি কোন আমলে আইসে? সেই আমলেও 70 টাকা কইরা
তরকারি বেচছে, ওর বাপের খাওয়ান লাগছে। ওর বাপে যদি 70 টাকা করে 50 60 70 টাকা করে তরকারি না বেচতো, তাইলে ঘরের হাড়ি জ্বলতো না। সেইখানে মানে সেই বেডার মাইয়া যখন ফুডানি কইরা কয় যে আমগো কোনো কাম কাজ করতে দেয় নাই, আমগরে চুম্মা দিয়ে আমার মা কোলের মধ্যে উড়াই রাখছে, তখন অগরে কি বোম্বাই মরিচ বাইটটা একবারে জাগার মধ্যে হাত দিয়ে ঢুকাই দিতে হয় না যে মিছা কথা কসকে তোর তো অতীত ছিল এরকম। হ্যাঁ, আমি এটাও শুনছি যে বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন জেলায় যায় কাজ করে, তাও টাকার বিনিময়ে। এমনও হয় মহিলারা পর্যন্ত গিয়ে মানুষের ইয়াতে জায়গাতে গিয়ে লাগাই দেয়, ধান লাগাই দেয়, এটা সেটা লাগাই দেয় চুক্তিতে। টাকা টুকা থাকে না বা টাকা ইনকামের জন্য করে, এটাই হয় স্বাভাবিকভাবে। তো সেইখানে গিয়ে এদেরও তো দেখেন না আপনারা, এদের জায়গা জমিনের অবস্থাও যদি দেখেন আপনারা। খুকি বলছে যে এটা কিন্তু পরের জায়গাতে ঘর উঠায় থাকতো। খুকি এসে শুনে পরের জায়গায় ঘর উঠায় থাকে, তারপরে গিয়া সেই জায়গা খুকি কিনা নিচ্ছে। খুকি তার স্বর্ণ বিচা, এটাও মিথ্যা আছে, যাই হোক, খুকি স্বর্ণ বিচা কিনা লইছে। তাহলে জাগো কিনা পা ফালানোর জায়গাটা পর্যন্ত ছিল না। হের মাইয়া গো এত রাজরানীর মতো বানায় রাখছে। আসলে ওই যে এখন একটা কথাই কয় না, পেটের দায়ে বান্দিগিরি করছে আর এখন সম্মানের দায়ে লুকাইতেছে। এখন কি কইব, ওর কোনো দিশা মিশা পাইতেছে না। হ্যাঁ, ওর মা নিজেও ছিল কোনো হানের কোনো রক্ষিতা, কোনো হানে ধরামরা খাইছিল আর বাহের লগে বা কোনো কিছু। এরপরে ফরিদপুর উঠছে, হেহান থেনে গেছে পদ্মার চর ঠাপাইতে এরপরে যে প্যাডের দায়ে এরে পাড়াইছে মাগিগিরি করতে, যে যা ঢাকা শহর যেমনি পারো সে মাগিগিরি করবি। এই মাগিগিরি কইরাই না এখন 2 পয়সা দিতেছে মায়েরে। এখনকার যাইয়া ইউটিউবের সামনে আইয়া মিশা কত কন মারায় যে রাজরানীর মতো রাখছে। তোরা যে রাজরানীর মতো রাখছে না কি এর মতো রাখছে, সেটা দর্শকরা জানে। আর দর্শকরা না জানলে আমি ভালো করে জানি, এই সমস্ত চাপা অন্যহানে পিডাবি। আচ্ছা, যাই হোক, এখন আপনাদের দেখেন এই অতি শিক্ষিত মাগিনুর কি লেখছে হেরফুলার জন্মদিনে। আমি আপনাদেরকে একটু বলি, যদিও আমি স্ক্রিনে এখন এটা শেয়ার করতে পারবো না। তো যা কইছে লেখছে যে কত বড় অশিক্ষিত চিন্তা করেন, লেখার আগা মাথাটাও নাই। লেখছে, আজ আমার জীবনের সবচেয়ে আশীর্বাদপূর্ণ দিন, যেদিন তুমি আমার কোল জুড়ে এলে। তুমি শুধু আমার গর্ভে ধারণ করা ছেলে নও, তাহলে কি? তুমি আমার হাসির কারণ, আমার প্রেরণা, আমার গর্ব। জন্মদিনে এই কি প্রার্থনাই করি সৃষ্টিকর্তা যেন তোমার জীবন সুখ, সাফল্য ও ভালোবাসায় ভরিয়ে দেন। শুভ জন্মদিন আমার মার চোখের মণি টান। হ্যাঁ, আমার মার চোখের মণি টান। শুনেন, ছাগলের 3 নম্বর মহিলা এত বড় একটা কিচ্ছা লেখছে, লেখা সাইরা টানের নাম দিছে। চিন্তা করছেন, ওর আবেগ, ওর কথা, ওর সব কিছু হেডি টান দিয়া লেহাইছে। লেহা সাইরা আমার মার চোখের মণি টান দিয়া তুইছে। বুঝে নেলা কত বড় অশিক্ষিত মূর্খ। হ্যাঁ, সেইখানে মানে কি কি হিসেবে কি লেখছে, আমি তো কথার আগামাতা কোনো কিছু পাইতাছি না। এখানে লেখছে যে আমার জীবনের আশীর্বাদপূর্ণ দিন। হ্যাঁ, আশীর্বাদপূর্ণ দিন মানে তাদের জন্মদিনের, যেদিন তুমি আমার কোল জুড়ে এলে। তুমি শুধু আমার গর্ভে ধারণ করা ছেলে নও। আচ্ছা, গর্ভে ধারণ করা ছেলে নও, এটা কেন হবে? তাহলে কি কইতে হামছো উড়াইয়া তোর মার গর্ভের থেকে উড়াইয়া? আমি কইতে হয় না যে তিশা ওর মার গর্ভ থেকে উড়াই আনছে আর পোলারে? কত বড় লেম মার্কা মানুষ রে বাবা রে বাবা। এখন আমি যদি আপনার করে কইতে যাই যে আপনারা যায় দৌড়ে যায় দেখেন, আপনারা তো হুমড়ি খেয়ে দৌড়ে আইবেন। হুমড়ি খেয়ে দেখার দরকার নাই। আমি আমার কমিউনিটিতে পোস্ট করে দেবনি, আগে ভিডিও পোস্ট করি, তারপরে গিয়ে আমি আপনাদেরকে ওইটা পোস্ট করে দিবনি। এরপর আপনারা দেখা ইচ্ছা মতো এককালা জুতা মাইরেন, ঝাড়ু মারেন, যা মন চায় তা মাইরেন। একমাত্র ফুলার জন্মদিনে খাওন রাঁধছে। কি খাওন জানেননি? ব্রয়লার মুরগি দিয়া মোডা চাইলের বিরিয়ানি, 1 কেজি মাংস আনছে আইনা রাইন্দা বাইরা নিজেরা খাইছে। কইতে না জানি একটু কেক আনছে কিনা, সেই কেক
মানে সব কিছু আইনা একটু একটু করে কয়টা ফকিন্নিরে খাওয়াইলো। এর মধ্যে আবার ওই যে পায়েস রাঁধছে বলে সাদা পায়েস, গুড় ছাড়া পায়েস রাঁধছে। সেটা দেখা বটকা জাম্বু কইতাছে যে এই পায়েসকে একেবারে পানি, হ্যাঁ চিনির পায়েস রাঁধছে, পায়েসও জাতের হয় নাই, কোনো কিছু হয় নাই, কোনো রকম মানে গিফট উড়ানোর ধান্দা করছে, বুয়া লেভেলের কিছু মহিলা করে খাওয়াইছে। এই হইয়াছে পোলার জন্মদিন। আর মানুষগুলা দেখছেন নি কারা, এগো বাইতে কোনো একজন ভালো মানুষ আহে না, শুধুমাত্র ওই যে বাপ্পির যে বন্ধুটা আছে না, ওই বন্ধু, কোন বন্ধু জানি বলে, ওই ইট ভাটার যে বন্ধু, এই ইট ভাটার বন্ধু ছাড়া আর একখান মানুষ আহে না। চিন্তা করেন, এগোরে আবার গিফট শিফট দিছে, ইতির ফুলায় 10 টাকা নিয়া একটা কলম কিনে আনছে আর 5টা চকলেট কিনে আনছে। যাক, মানুষ হিসেবে গিফট একটুকি দিছে। এখন কথা হইতাছে গিয়ে এত আবেগ এত ভালোবাসা দেখাইতে হইব কে? ইতিরে না কয়দিন আগে তিশা ইচ্ছা মতো বাঁশ দিছে, সেই ইতি আবার এখন দিহি দলামুসা করতে যায়, ভাবি ভাবি ভাবি, ওইবার তো বাঁশ দিছে একখান, এইবার সাওয়া মাওয়ার মধ্যে বাঁশ দিয়া টাইনা সিরা হালাইব না তিশা। যা যা খাতির মারা, কত মারাইতে পারস। আল্লাহ রে আল্লাহ, আমি এটি কইতে 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 আমার এখন মানে কী থাকুম, আমার আর মাথা ঠিক থাকে না যে এত ধরনের নাটকবাজ মহিলা এরা। এগো জানুয়ারি ডিসেম্বর মাস আইলে পরে ওরে বাবারে বাবা, এগো চুলকানি, এগো তলের পোকা, এত পুক 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 করতেই থাকে, এগো তলের পোকা মরে না। যে কী রে, যে একটা মাস যাইতেছে, একটা বছর যাইতেছে, কোথায় আমাগো জীবন থেকে একটা দিন যাওয়া মানে, একটা সেকেন্ড যাওয়া মানে হায়াত কইমা আসা। সেইখানে গিয়া এরা মানে নাচানাচি গাওয়াগাওয়ি কয়দিন, এই যে এরপর আইব কি জানেন, হাওড়ির মৃত্যুবার্ষিকী আইব না, তো তখনকার দেখবে না আবার কতদিন নাটক সিনেমা ড্রামা করে। হাওড়ির কথা এই মাস জুইরা মনে পড়বো আর নাহের পানি ফুটার পানি এক করবো। তাই চলেন এখন আমরা তানজিলার বিষয়ে কিছু কথা বলি। ওই যে গতকালকে তো আপনার ওই যে তানজিলার ইয়ার কথা কইতে ভুল লাগেছি গা, গিফটের ব্যাপারে আপনাদেরকে ধারণা দিতে তো ভুলে গেছিলাম গা। আরে ভাই, এই সমস্ত কিছু ঘটনা শুনবেন আমার মুখ থেকে, ধারণা লাগুক যেটা লাগুক আমার কাছ থেকে শুনবেন। আমি হইলাম এডিতে সেরা। কোন হানে পরীক্ষা হইতেছে, কোন হানে না হইতেছে, কোন হানে ভর্তি হইতেছে, কোন হানে না হইতেছে, এটার দাম কত ওইটার দাম কত, আমার জিগাইবেন, আমার কাছ থেকে আইডিয়া নেবেন। কিসের ফাঙ্গুরি চিন্তা ভাবনা নিয়ে আপনারা ঘুম নষ্ট করেন। যাই হোক, আমি কইতেছি শুনেন। এই যে তানজিলার যে গিফটটা দেখে আপনারা মনে মনে ভাবতেছেন যে তানেরে খুব দামি একটা গিফট দিছে, এটা মনে করতেছেন না? এটাই আপনাদের ভুল। কারণ তানজিলা বা ভোট্টা জাম্বু কোনো দিনও দামি গিফট তানকে দিবে না। সামান্য কেন আমি বলতেছি শুনেন। ওই যে ওই তানজিলার পোলারে যে ও খয়রাত ভিক্ষা দেয় না, ওই খয়রাত ভিক্ষার সময় এই তাবিয়ারে কি জানি দিয়া দিছিল, খয়রাতে ছিল, তো ওই খয়রাতটা তাবিয়ারে দিয়া দিছিল তানজিলা। তো এরপরে কি হয়েছে, এরপরে সাকিব একদিন একটা ভিডিওর মধ্যে কইতাছিল যে এরপর থেকে যেই জিনিসগুলো আসবো সেটা এই যে আমার ছেলের। তো চিন্তা করেন কত ছোট লোক, যে মানে কোন জিনিস আসবো এটা আমার ছেলের, ও আগে নির্ধারণ করে রাখছে, মানে এটা আর তাবিয়ারে যত খেলাটা লাগবে এরপর আর তাবিয়ারে দেওয়া যাবে না। সুতরাং এইখানে আপনাদের এত বড় করে ওর মতো ফকিন্নির পোলারে দেখার মতো কোনো দরকার নেই। হ্যাঁ, ও ফকিন্নির পোলা আগে মনে করেন যে 100-150 টাকা দামের গেঞ্জিগুলা পইরা ওর ঈদ পার করছে, আর এখন সে কি জানি বলে ইজি মানে ব্র্যান্ডের জিনিস ছাড়া পড়তে পারে না। ওরে আমার খয়রাতি তার পোলা কি তা কই মর। যাই হোক শুনেন, এখন আসল কথায় আসি। যে ওই যে আপনাদেরকে যে সিপিইউ দেখাইছে না, সিপিইউ, ওই সিপিইউর দাম না আকাশচুম্বী মনে করেন না। হ্যাঁ, 50-এর ঘরে ওটা চিন্তাই করেন না। 30 হয় কিনা সেটাও সন্দেহ আছে। কারণ ওই সিপিইউ কিছুদিন আগে, এই যে এসএসসি টেস্ট পরীক্ষার আগে আমি করতে গেছিলাম, দামাদামি করতে গেছিলাম, বুঝছেন? তো তখনকার গিয়ে আমার একটা অ্যামাউন্ট কয়ে দিছে যে যদি আপু আপনি নিজের থেকে সব কিছু লাগায় টাগায় নেন, মানে ভালো যদি কোনো কিছু চান, ভালো কোনো বুঝেনি তো, যে আপনি মাদারবোর্ডটা যদি আপনি ভালো একটা ব্র্যান্ডের মাদারবোর্ড লাগান, তারপরে আপনি যদি র্যামটা ভালো একটা ব্র্যান্ডের র্যাম লাগান, তো সেইখানে কিন্তু দাম কিন্তু হাই হবে, মানে ভালো কোয়ালিটি তো বুঝেনি। আবার সেইখানে দেখেন মনিটরের কথা যদি আপনারা চিন্তা করেন, যে 5,000 টাকা দামের মনিটরও আছে, 10,000 টাকারও মনিটরও আছে, 8,000 টাকার মনিটরও আছে, মানে দাম হিসাবে কোয়ালিটি। তো আমরা বলছিল যে যদি আপনি বানায় নেন তাহলে বানায় নিলে খরচটা বেশি হবে, আর যদি আপনি রেডিমেড কিনেন তাহলে আমরা আপনাকে মনে করেন যে 20-এর মধ্যে
বানাই দিতে পারবো, 20-এর মধ্যে আর কি ভালো বানাই দিতে পারবো। ইয়া করবে না, ওরকম ঝামেলা হবে না। আর যেহেতু মনে করেন যে সারাদিন তো আর গেম খেলবে না, তো চলবে। আমার এরকম করে বলছিল যদি আপনি বানায় নেন, আমার বলছিল এরকম যে যদি আপু আপনি বানায় নেন তাহলে বানায় নিলে আপনার মনে করেন যে 30-40 এরকম লাগবে বানায় নিতে গেলে। আর যদি আপনি মনে করেন রেডিমেড কিনেন তাহলে তারা 20-এর মধ্যে দিয়ে দিবে। হ্যাঁ, 20-22 বা এরকম সামথিং হয় না যে আপনি টার্গেট করছেন আপনার বাজেট 20,000, সেখানে 1-2 হাজার টাকা একটু বেশি লাগলো, এক্সট্রা লাগলো, থাকে না এরকম, এইরকমই ঘটনা। এই যে হেডফোন তারপরে কিবোর্ড এগুলার মিলে দাম মনে করেন 1500 টাকা নিছে। হ্যাঁ, কারণ আমি ওই হেডফোনটার কথা কেন কইতাছি ভাই, এইরা আমার ঘরে যে এখন পর্যন্ত ডেস্কটপ আছে বুঝছেন, চলাই না, ফালাই রাখছি জায়গা। আর এমনি চালাইতে ভালো লাগে না, মোবাইলেই সব কিছু হয়ে যায়। এর মধ্যে আবার এই ডেস্কটপে ঘোরাটা কি লিগে চালাইতে যাবো। আর একটা মজার ব্যাপার আমি সবসময় দেখছি, ফোকাস করছি যে আপনি ধরেন যে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ইয়াতে বসলেন, মনিটরটা সামনে নিয়ে ডেস্কটপটা সেগাই দিয়া বইলেন, বহার পরে ওইটা আপনি একটু হঠাৎ করে আয়নার দিকে তাকাবেন, দেখবেন আপনার চেহারা পেতনির থেকেও বেশি ভয়ঙ্কর লাগতেছে বুঝছেন। মজা করলাম, এটা আমার ক্ষেত্রে মানে আমার কাছে এরকম লাগে। আর একটা মনিটরের সামনে আপনি কি বলেন, এই এত ব্রাইটনেস দেওয়া মনিটর, এর মধ্যে যদি আপনি বসে কাজ করেন এই যে 2 ঘন্টা বা 3 ঘন্টা, এমনও হয় আমার এখান থেকে উঠতে উঠতে মনে করেন যে 4 ঘন্টাও যায়, কোমর ব্যথা, সোজা করতে পারি না। আর এতে মনে করেন যদি আয়নার সামনে যাই এই ব্রাইটনেসের মধ্যে থেকে, তাহলে কেমন ভূতনি ভূতনি লাগবো চিন্তা করেন। তো যাই হোক, যেটা কইতাছিলাম, মজা করলাম আমার কথা, আপুরা যে এত মজা করে নেয়। আচ্ছা শুনেন, যেটা কইতেছিলাম আমি, ওই যে ওই মাইকের কথা, মানে মাইক বলতেছি কি, হেডফোনের কথা যে কইতাছি, ওই হেডফোন এক সময় কই জানি রাখছিলাম, একদিন হঠাৎ করে বাই করছি, মানে কি কারণে জানি, কি বই না কি খুঁজতে গেছি, বাই করতে গিয়া দেখি কি আমার ওই হেডফোনটা এলে আল্লাহ ওই যে ইন্দুরে কাইটা কুসি করছে। ওইটার থেকেও ভালো, মানে আপনারা যে এই যে কি হাবা টানের যেই হেডফোনটা দেখতেছেন, এটার থেকেও আমারটা খুব সফট ছিল, মানে তুলা আর কি, এরকম সফট ছিল। ওইটা আমারটা দামি ছিল। তো তারের যেটা সেটা হইতেছে কি কম দামি জিনিস বুঝছেন। আর এই ইয়ার কথা কমু কি, কিবোর্ডের কথা কমু কি, এই সমস্ত নর্মাল কিবোর্ড 600-700 টাকা দিয়েই পাওয়া যায়। ওই মনিটর একটা দিছে, মানে কি মনিটর, ওই মনিটর এখন মানুষ ব্যবহার করে কিনা আমি জানি না, এখনকার সময়ে মানুষরা এই ধরনের মনিটর ব্যবহার করে না। আমাদের ফ্যামিলিতে বা আমারটাই তো মনে করেন একদম চিকন যে মনিটরগুলো থাকে না, ওইগুলা, ওই যে চাইরো সাইড দিয়ে স্যাপটা কী কয় ওটারে, বোর্ডের কি, ওটার কী বলে, আরে ওই যে পাইপিনের মতো যে দেওয়া থাকে মনে নাই আমার। তো যাই হোক, চিকন দেওয়া থাকে। হ্যাঁ, তো সেইখানে টানেরটা দেখলাম মোটা। তো সুতরাং ওই যে আমি যে আপনাদেরকে বললাম যে আমারে বলতেছিল যে আপু যদি আপনি ভালো করে বানাই নেন তাহলে সেইখানে মনে করেন যে বেশি পড়বে, আর যদি আপনি বাজেট 20,000 থাকে তাহলে এর মধ্যে এই জিনিসগুলো পাবেন। তো যাই হোক, ওই তানজিলা যেই জিনিসটা দিছে ওইটা মনে করেন হায়েস্ট 20, ধরেন 25ই ধরছি আমি, 30-এ যাবো না কোনো সময়, কারণ 30-এ গেলে ভালোটাই পাওয়া যায়, এর থেকেও ভালোটা পাওয়া যায়। একটা কথা কি, যত টাকা বেশি খরচ করবেন তত আপনি ভালো মানের জিনিস পাবেন। হ্যাঁ, তো এই ডেস্কটপের ক্ষেত্রেও সেম হবে, যে আপনি টাকা বেশি খরচ করবেন, আপনি একেবারে মানে টাকা বেশি খরচ করার মানে কি, যে ভালো জিনিস। অ্যান্ড আপনি যদি কম্পিউটার একদম পানির মতো চালাইতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার মনে করেন টাকা পানির মতো খরচ করতে হবে। আর যদি মনে করেন না, একটা জিনিস দিছি লাওয়াইনা পেছেন না, যেমন মন চাই হেমনি চালাকগা, তাহলে ওই যে ওইটাই ঠিক আছে, যেটা ওই গবেরটারে দিছে এটাই ঠিক আছে। এখন আমরা যারা মনে করেন যে ডেস্কটপ ব্যবহার করি, তারা কি চিন্তা করি, ধরেন আপনি 10টা ট্যাব ওপেন করলেন, 10টা ট্যাব ওপেন করলে সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারটার ভিতরে আপনি যে কাজগুলো করতেছেন আপনার র্যামের উপরে চাপ পড়বে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি ওই দুসাভাঙ্গা র্যাম দেন, ধরেন আপনি 10 টাকা খরচ করে আপনি 5Gর আশা করেন, তাহলে কি হইব না। তো এটাই হয়েছে কথা। আর আপনি কম্পিউটার চালাইতে ধরেন হঠাৎ করে আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন বা কোনো জায়গায় একটা আবেদন করতেছেন, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে গেল। তখন আপনি কী করলেন, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, হঠাৎ করে রিস্টার্ট নিল, আর তখন আপনার গুরুত্বপূর্ণ কাম হোগাই গেল গা। সুতরাং ভালো টাকা মানে ভালো জিনিস। আর তানজিলা যে কী জিনিস দেবে সেটা অন্তত পক্ষে আমি জানি, আর ওইটা কী জিনিস দিছে সেটাও আমি জানি, কারণ আমি কয়েকদিন আগে মার্কেট ঘুরছি যে এই ধরনের একটা জিনিস কেনার জন্য। তো সেই ক্ষেত্রে আমার দোকানদাররা এরকম বুঝাই দিছে। হ্যাঁ, দোকানে গেলে তো মনে করেন কুত্তা পাগল হয়ে যায় যে হ্যাঁ কী নেবেন এটা সেটা, মানে যত দশাভাঙ্গা একটা ভেটকি মেরে বহায় রাখছিলাম যে চুপ থাকেন, আগে আমার বুঝতে দেন, তারপরে আমি জিনিসের করতেছি। আগে আপনারা ঘেউ করে না, আমি জিনিস নিব না, বেশি করলে আমি চলে যাবো, অন্য দোকানে যাবো। তো সেপরে ব্যাটারা বয়া আমার অনেকক্ষণ বুঝাইছে, বোঝানোর পরে বললাম যে হ্যাঁ ভাই বুঝছি, ঠিক আছে, আমি
টাকা নিয়ে তারপর আপনার কাছ থেকে জিনিসটা নিয়ে যাবো নি, বুঝছেন? যদি আমার ওই সময় লাগবে না, কারণ একটা এসএসসি পরীক্ষার্থীর যখন টেস্ট পরীক্ষা চলে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে ও টেস্ট দিবে না, ও গেমস খেলবে। তো ওইটা চিন্তা করে মানে ওটা একটু সান্ত্বনা হিসাবে মানে আমি যতটুকু আর কি বোঝার দরকার বুঝছিলাম। তো এরপরে আমার যেটা করা দরকার আমি সেটা করব। কিন্তু আমি আপনাদেরকে ওই যে সত্যি কথা যেটা সবাই কইতে পারে না, সেটা আমিই কইলাম যা এই ঘটনা, এই জিনিস চাইছি, ভালো জিনিসের ভালো দাম, আর ওখানে কোনো ভালো জিনিস নেই। ওই ধচা ভাঙ্গা জিনিস মনে করেন, একটা নষ্ট হইব, একটা ভালো হচ্ছে একটা নষ্ট হইব, একটা ভালো হচ্ছে একটা নষ্ট হইব, এই করে এই জীবনটা যাইব।